বন্ধুরা, আমি আজকে তোমাদের ক্লাস 8-এর মূলদ সংখ্যার ধারণা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করাচ্ছি। তো আমাদের প্রথমে জানতে হবে মূলদ সংখ্যা কী। এই মূলদ সংখ্যা কী জানতে গেলে আমরা পরপর কতগুলো ধাপ বাই ধাপ জিনিস তোমাদেরকে জানতে হবে। কি দেখো, প্রথমে আমরা এরকম একটা সার্কেল নিচ্ছি। এই সার্কেলের মধ্যে মনে করো 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যাগুলো রয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে কি সংখ্যা বলে? এই সংখ্যাগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমরা এই সার্কেলের বাইরে আর একটা জিরো দিচ্ছি। জিরো দিয়ে সেটাকে আর একটা সার্কেল দিয়ে আমরা আটকে দিলাম। তাহলে এই সার্কেলের মধ্যে কারা আছে? এই সার্কেলের মধ্যে আছে 0, 1, 2, 3, 4 ডট 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 এই সংখ্যাগুলো রয়েছে। তখন এই মোট সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো? এই সংখ্যাগুলোকে আমরা বলছি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে কারা আছে বা অখণ্ড সংখ্যা কোনগুলি? 0, 1, 2, 3, 4, 5, 6 ডট 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 এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এই সার্কেলটার বাইরে আমরা -1, -2, -3 ইত্যাদি সংখ্যাগুলোকে -4, -5 ইত্যাদি সংখ্যাগুলোকে নিলাম। নিয়ে এটাকে আর একটা সার্কেল দিয়ে আমরা আটকে দিলাম। তাহলে এই সার্কেলটার মধ্যে এবার কারা আছে? এই সার্কেলের মধ্যে রয়েছে, প্রথমে ছিল 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ডট, তারপর দিলাম 0, তারপর দিলাম -1, -2, -3, -4 ডট 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 ইত্যাদি সংখ্যা। তখন এই সার্কেলটার মধ্যে যে সংখ্যাগুলো আছে, এই মোট সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো? এই সংখ্যাগুলোকে বলবো পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে, সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলছি কি? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সঙ্গে যদি আমরা ধনাত্মক ভগ্নাংশ 1/2, 1/3, 4/5 ইত্যাদি, -6/7, -9/10 ইত্যাদি সংখ্যাগুলো, অর্থাৎ যে কোনো ভগ্নাংশকে সে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তাহলে নিয়ে যদি আমরা এটাকে আর একটা সার্কেল দিয়ে আটকে দিই, তাহলে এই সার্কেলের মধ্যে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ কারা আছে? এর মধ্যে আছে 1, 2, 3, 4, 5 ডট 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 0, -1, -2, -3, -4 ইত্যাদি সংখ্যা। তার সঙ্গে রয়েছে ধনাত্মক এবং ঋণাত্মক ভগ্নাংশগুলো। টোটাল এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয় কি? তোমার মূলদ সংখ্যা। এটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা কি বলতে পারি? মূলদ সংখ্যার সংজ্ঞা আমরা বলতে পারি, যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে pq হচ্ছে, p এবং q হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলেছিলাম একটু খেয়াল রাখো। এখানটাতে তোমরা দেখতে পাবে যে 0, 1, 2, 3, 4, 5, 6 ডট 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 এবং নেগেটিভ -1, -2, -3, -4, -5 ডট ডট। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা বলছিলাম পূর্ণ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারি এবং p এবং q পূর্ণ সংখ্যা, এবং এর সঙ্গে আরেকটা শর্ত মনে রাখতে হবে, q নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই q এর মানটা কখনোই শূন্য হবে না, সেই সকল সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। তাহলে যে কোনো একটা সংখ্যা তোমরা ধরো, যেমন তাহলে পূর্ণ সংখ্যার উদাহরণ কি হবে? 1, 2, 3 ডট 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 0 ডট 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 -1, -2, -3 ডট 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 -half, +half, +3/4 ইত্যাদি যে সমস্ত আমরা সংখ্যা, সমস্ত সংখ্যাকেই আমরা পূর্ণ সংখ্যা বলতে, পূর্ণ সংখ্যা না, মূলদ সংখ্যা বলবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে তাহলে আর তো কিছু সংখ্যা রয়েছে, যেমন ধরো √3, এটাকে কি আমরা মূলদ সংখ্যা বলবো? না, আমরা এটাকে মূলদ সংখ্যা বলবো না। কারণ কি? এই √3টা কিন্তু আমাদের এই পূর্ণ সংখ্যা বলো, স্বাভাবিক সংখ্যা বলো, অখণ্ড সংখ্যা বলো, কোনো সংখ্যার মধ্যেই পড়ছে না। সেই কারণে এটাকে কিন্তু আমরা
মূলদের সংখ্যা বলবো না। কিন্তু যদি আমরা বলি √4, এটাকে কি মূলদের সংখ্যা বলবো? হ্যাঁ, আমরা √4টাকে কি লিখতে পারি? √4 সমান হচ্ছে 2, মানে এটাকে বর্গমূল করলে, বা তোমরা জানো এইভাবে যদি আমরা লিখি √2 × 2 সমান 2, এই 2টাকে তার মানে 2/1 আমরা আকারে প্রকাশ করতে পারি। তার মানে এই 4টা কিন্তু হবে তোমার মূলদের সংখ্যা, এটা মাথায় রাখতে হবে। তাহলে কোনগুলোকে আমরা মূলদের সংখ্যা বলবো আর কোনগুলোকে মূলদের সংখ্যা বলবো না, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো, আমরা শিখব দুটি মূলদের সংখ্যার মাঝে কতগুলো মূলদের সংখ্যা আছে, বা আদৌ কি কোনো মূলদের সংখ্যা আছে। সবসময় মনে রাখবে, যে কোনো দুটি মূলদের সংখ্যা নাও না কেন, ধরো আমরা 1/4 আর 1/2 এই দুটো মূলদের সংখ্যা নিলাম, এই দুটো মূলদের সংখ্যার মাঝে অসংখ্য মূলদের সংখ্যা আছে। তো আমরা সেই অসংখ্য মূলদের সংখ্যা তাহলে বের করব কি করে? সেটা বের করতে গেলে এই যে এই হরগুলো রয়েছে, আমরা প্রথমে হরের লসাগু করব। এখানে লসাগু কত? হরের লসাগু হচ্ছে 4। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে 4 × 1, উপরটাও 1 × 1 করলাম, এখানে 2 × 2 করলে 4 পাচ্ছি, অর্থাৎ লসাগুর সমান মানটা পাচ্ছি। তাহলে 2 করলাম, হলো কত? 2/4, এখানে 1/4। দেখো এই উপরে লবে 1 আর 2 পরপর রয়েছে, এখানে মাঝে কোনো সংখ্যা আমরা বসাতে পারছি না। তো সেই কারণে আমরা এর মাঝে, অর্থাৎ 1/4 এবং 1/2 এর মাঝে কোনো মূলদের সংখ্যা বসাতে পারলাম না। তাহলে কি করব আমরা আবার এটাকে দুটোকেই আর কি, দুটো ভগ্নাংশকেই, মূলদের সংখ্যাকেই আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব। মনে করো আমরা 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 দিয়ে গুণ করতে গেলে লব এবং হর সবকটাকেই 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না, আমরা জানি। তাহলে এখানে হচ্ছে 5 × 2 = 10, 4 × 5 = 20, এখানে হচ্ছে 5 4 × 5 = 20। তাহলে দেখো এখানে এই উপরে লবের ক্ষেত্রে এখানে 5 এবং এখানে 10, আমরা মাঝে একটা গ্যাপ পেয়েছি। কি গ্যাপ পেয়েছি? মাঝে 6, 7, 8, 9 এই 4টে সংখ্যা পেয়েছি। তাহলে এই 4টে সংখ্যা বসিয়ে নিচে যদি আমরা 6/20, 7/20, 8/20, 9/20 এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, 4টে সংখ্যা বা মূলদের সংখ্যা, এই 4টে মূলদের সংখ্যাই কিন্তু আমার 1/4 এবং 1/2 এর মধ্যে অবস্থান করছে। যদি তোমাকে বলে আরও এর থেকে, এখানে 4টে সংখ্যা বের হলো, যদি বলে আরও বেশি সংখ্যা বের করা হয়, তো তোমাকে বলে 6টা সংখ্যা বের করো, তাহলে কি করব আমরা? আবার এই যে দুটো ভগ্নাংশ বা মূলদের সংখ্যা, এই দুটো মূলদের সংখ্যাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব। হতে পারে সেটা তোমরা 2 দিয়ে গুণ করলে। তো আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা করলে পরে এইখানটা থেকে আমরা পাচ্ছি 10/40, আর এটা থেকে পাচ্ছি আমরা 20/40। তাহলে 10/40 আর 20/40 এর মাঝে কারা আছে? এই দুটোর মাঝে আছে তোমার 11/40, 12/40, ডট 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 করে আমরা 19/40 অবধি পেয়ে যাব। তাহলে এই যে সংখ্যাগুলো, এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু, বা এই যে মূলদের সংখ্যাগুলো, এই মূলদের সংখ্যাগুলো কিন্তু এই 1/4 এবং 1/2 এর মাঝে অবস্থান করছে। তাহলে আমরা উত্তর লেখার সময় সেটাকে কিভাবে লিখব? আমরা লিখব 1/4 এবং 1/2 এর মাঝের যে কটা মূলদের সংখ্যা বলবে, সেই কটা মূলদের সংখ্যা লিখে যে মাঝের, ধরো 6টি মূলদের সংখ্যা হলো লেখো যে কোনটা তুমি। এখান থেকে আমরা যদি শুরু করি 11/40, 12/40, 13/40, 14/40, 15/40, 16/40, আরও রয়েছে, আমাদের আর লেখার দরকার নেই, কারণ আমরা 19/40 অবধি লিখতে পারি। আমাকে 6টা বলেছে, আমরা এই 6টা লিখলাম। যদি আমাদের সংখ্যাগুলো এরকম থাকে, একটা ধনাত্মক সংখ্যা, একটা ঋণাত্মক সংখ্যা, এটাকেই ধরো যদি -1/4 এবং 1/2 এর মাঝে বললো তোমাকে 3টি মূলদের সংখ্যা বসাতে, আমরা 3টা ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে -1 এর পরে 0, তারপরে 1, তার মানে এই সেই লবের ক্ষেত্রে এই সংখ্যা দুটোর মাঝে কোনো গ্যাপ নেই। তো যেহেতু গ্যাপ নেই, তাহলে মাঝে সংখ্যা বসাতে পারবো না। সেক্ষেত্রে কি করব? আবার সেই একই কথা, এই যে হর যে সংখ্যা দুটো, সেই সংখ্যা দুটো লসাগু করব। লসাগু কত? 4 হবে। তা 4 যদি আমরা আনতে যাই উভয় পক্ষে, তাহলে এখানটায় এটাকে 1 × 2, নিচে 2 × 2, এটা
-1 × 1/4 × 1, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত? -1/4, এটা হচ্ছে এটা +2/4। তাহলে মাঝে কোন সংখ্যা পেলাম আমরা? -1/4 মানে তারপর হচ্ছে 0/4 একটা সংখ্যা পেতে পারি, আর একটা 1/4, দুটো সংখ্যা পেতে পারি। আমাকে বের করতে বলছে কটা মূলদের সংখ্যা? 3টে মূলদের সংখ্যা। তাহলে 3টে মূলদের সংখ্যা বের করতে গেলে কী করতে হবে? আমাদের এই যে 1 আর এই 2 এর মাঝে আরও গ্যাপ আনতে হবে বা দূরত্ব আনতে হবে। সেটা আনার জন্য কি করব? আমরা আবার যে কোনো সংখ্যা দিয়ে লব এবং হর, এখানেও লব এবং হর দুটোকেই গুণ করতে হবে। মনে করো আমরা এটাকে 4 দিয়ে গুণ করছি, যে কোনো সংখ্যা দিয়ে তোমরা করতে পারো, এটাতে কিন্তু কোনো ভুল নেই। এবং যত বড় সংখ্যা দিয়ে তোমরা গুণ করবে সবসময় মাথায় রাখবে এই দুটো সংখ্যার মাঝের যে দূরত্বটা আমরা বের করতে চাইছি, যে উদ্দেশ্যে এই কাজটা করা, সেই গ্যাপটা কিন্তু বেড়ে যাবে যত বড় সংখ্যা দিয়ে তোমরা গুণ করবে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে -4/16, এখানে হচ্ছে +8/16। তাহলে এর মাঝে দেখো আমরা অনেকগুলো সংখ্যা এবার পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি? -3/16, -2/16, -1/16, এই প্রত্যেকটা সংখ্যা এই যেতে 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 7/16 সবই কিন্তু এর মাঝে রয়েছে। তাহলে আমরা উত্তর লেখার সময় কি লিখতে পারি? -1/4 1 এবং বা 1/2 এর মাঝের 3টি মূলদ সংখ্যা হলো কি লিখবো আমরা? -3/16, -2/16, -1/16, 0/16। আমরা এই 0/16টাকে লেখাটা পরীক্ষার সময় বাদ দেবো। 1/16 ... করে আমরা 7/16 অবধি, এর মধ্যে থেকে যে কোনো তোমরা 3টে লিখলেই কিন্তু তোমাদের উত্তর কমপ্লিট। এবার হচ্ছে কোনো মূলদের সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় কি করে বসাবো? সেটা হতে পারে ধনাত্মক মূলদের সংখ্যা, হতে পারে ঋণাত্মক মূলদের সংখ্যা। মনে করো আমরা ধরে নিচ্ছি একটা ধনাত্মক মূলদের সংখ্যা 3/2, এটা একটা ধনাত্মক মূলদের সংখ্যা, এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো। ঠিক একই রকমভাবে আর একটা সংখ্যা আমরা একই সঙ্গে ধরে রাখি, মনে করো -3/2। একই সংখ্যা দিয়ে প্লাস মাইনাস দিয়ে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা +3/2টাকে সংখ্যা রেখায় বসাবো। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1/1/2, এটাকেও লিখতে পারি -1/1/2। এই যে সংখ্যাটা লিখলাম 1/1/2, তোমাকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে অবস্থান করছে। পূর্ণ সংখ্যা কোনগুলো বলেছিলাম সেটা মাথায় রাখতে হবে। 1 2 3 4 5 6 ... এই যে সংখ্যাগুলো +0, তার সঙ্গে -1 -2 -3 যোগ করলে পরে যে সংখ্যাগুলো আমরা সেটটা পাচ্ছি, এই টোটাল সংখ্যাগুলোকে আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে জানতে হবে এই 1/1/2 এই সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে অবস্থান করছে। দেখো এই সংখ্যাটা 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট, তার মানে এ 1 আর 2 এর মধ্যে অবস্থান করছে। এটা তোমাকে আগে বুঝে নিতে হবে, তারপরে আমরা সংখ্যা রেখা টানবো। আমরা সংখ্যা রেখা কীভাবে টানি আমরা জানি, আমরা ক্লাস 6 থেকে পড়ে এসেছি। সংখ্যা রেখা একটা সরল রেখা টেনে তার মাথায় দুটো অ্যারো চিহ্ন দিতে হবে। অবশ্যই এই অ্যারো চিহ্ন দুটো কিন্তু দিতে হবে, কারণ সংখ্যা রেখা বলছে, আমরা কিন্তু রেখাংশ বলছি না। রেখা অসীম পর্যন্ত বিস্তৃত। এবার এখানে আমরা যে কোনো একটা জায়গায় 0 দিলাম। তোমরা স্কেল ধরে, আমি এখানে স্কেল ধরছি না, স্কেল ধরে এই দূরত্বগুলোকে সমান নেবে। মনে করো এইটা আমরা 1 নিলাম, এটা 2 নিলাম, এটা 3 নিলাম, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটা 1 আর 2 এর মধ্যে অবস্থান করছে। তাহলে 1 আর 2 পেয়ে গেছি, 3 অবধি নিলাম, আমার এদিকে আর দরকার নেই। এদিকে মিনিমাম একটা ঘর দেবে, যেদিকে দরকার নেই সেদিকে অন্তত মিনিমাম একটা ঘর দেবে, তাই এদিকে -1 দিলাম। এবার আমরা এর মধ্যে কি করে বসাবো? দেখো এই যে ভগ্নাংশ অংশটা আমরা পেয়েছি 1/2, এখানে হর কত? হর হচ্ছে 2। তাহলে আমরা এই 1 আর 2 এই মাঝের অংশটাকে এই হর যত আছে সেই কটা ভাগ করব, অর্থাৎ দুটো ভাগ করব। এখানে 2, যেহেতু 2 আছে সেই জন্য দুটো ভাগ করলাম। দুটো ভাগ করে এটাকে একটুখানি আমরা মার্কিং করলাম, মার্কিং করে এখানে p দিলাম, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব 3/2। নিচে কি লিখব? সংখ্যা রেখায়
সংখ্যা রেখায় পি বিন্দু হলো 3/2 এর অবস্থান। ব্যাস, আমার উত্তর কমপ্লিট। ঠিক একই রকমভাবে যেটা বললাম, এটা -3/2, আমরা -3/2 না ধরে আমাদের বইতে একটা অঙ্ক আছে -8/3, এটাকেই করি। -8/3 মানে এটাকে করলে কত হচ্ছে? -3 দুগুণে 6, 2/3, 3 দুগুণে 6, 6 দুগুণে 8, 6 দিয়ে 8/3। তাহলে ওই যে বললাম, প্রথমে আমাকে জানতে হবে কি এই সংখ্যাটা কোন দুটো সংখ্যার মধ্যে অবস্থান করছে। তাহলে এই দুটো সংখ্যা কার মধ্যে অবস্থান করছে? -2 আর -3, এই যে মাঝের অংশটা, এই মাঝের অংশটা কিন্তু -2/3 এটা অবস্থান করছে। তাহলে আমাকে এবার কিন্তু আগের অঙ্কটা যেমন আমরা 0 থেকে ধনাত্মক দিকে গিয়েছিলাম, এবার কিন্তু 0 থেকে কোন দিকে যেতে হবে? ঋণাত্মক দিকে। সে কারণে একটা সংখ্যা রেখা নিলাম। সংখ্যা রেখাটা নিয়ে আমরা যেহেতু নেগেটিভ দিকটা লাগবে, সেই জন্য আমরা এদিকে 0টাকে সরিয়ে দিলাম। দিয়ে এপাশে আমার তো দরকার নেই, সেই জন্য আমরা মিনিমাম একটা ঘর নেব। এপাশে -1, -2, -3, -4, আমার আর দরকার নেই, কারণ আমার 2 আর 3-এর -2 আর -3-এর মধ্যে অবস্থান করছে। তো -2 আর -3 আমরা পেয়ে গেছি। এবার কথা হচ্ছে এই -2 আর -3-এর মধ্যে সংখ্যাটাকে বসাবো কি করে? আবার সে একই কথা, আমরা এখানে এই ভগ্নাংশটাকে খেয়াল করে কত আছে, পূর্ণ সংখ্যা অংশটা না কিন্তু ভগ্নাংশটা, এটা আছে 2/3। হর তাহলে কত আছে? হর আছে 3। আমরা এই মাঝের অংশটাকে সমান স্কেল ধরে, তোমরা স্কেল ধরে করবে, আমি এখানে হাতে করছি, সমান 3টে ভাগ করবে। কারণ কি আছে? হরে এখানে 3 আছে। এই যে 3টে ভাগ করলে, 3টে ভাগের মধ্যে আমরা কটা ভাগ নেব? 3টে ভাগের মধ্যে 2টো ভাগ নেব। তার মানে 1টা 2টো এইখানটা নেব। মার্ক করলে এর বিন্দুর এর কোনো একটা নাম দিলে, মনে করে কিউ দিলে, দিয়ে এখানে লিখে দিলে -8/3। নিচে কি লিখবে? সংখ্যা রেখায় কিউ বিন্দু হলো -8/3 এর অবস্থান। ব্যাস, আমার এটা কমপ্লিট। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিনিময় নিয়ম কি, বিচ্ছেদ নিয়ম কি এবং সংযোগ নিয়ম কি। 3টে নিয়ম। প্রথম হচ্ছে সংযোগ নিয়ম, তারপর হচ্ছে বিনিময় নিয়ম, তারপর হচ্ছে বিচ্ছেদ নিয়ম। এই 3টে নিয়ম আমরা জানব। সংযোগ নিয়মটা কি? যে কোনো দুটো সংখ্যা দেওয়া আছে a + b, যখন সেই দুটো সংখ্যাকে আমরা যে এ বি দিয়ে ধরলাম আর কি, যে কোনো দুটো সংখ্যা বা মূলদ সংখ্যা ধরলাম, আমরা নিলাম, নিয়ে যখন সেটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আটকে দেব, অর্থাৎ এদের মধ্যে সংযোগ ঘটিয়ে দিলাম, মানে এরা একসঙ্গে আছে। এই ব্র্যাকেট দেওয়া মানে কি? এরা একসঙ্গে আছে, এটাকে বলা হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়মের পরে হচ্ছে তোমার বিনিময় নিয়ম। ধরো a + b সমানটাকে আমরা কি লিখতে পারি? b + a। তার মানে জায়গাটা চেঞ্জ হলো, এর জায়গায় b আসলো, b এর জায়গায় a আসলো। এরা হচ্ছে, এই নিয়মটাকে বলা হচ্ছে বিনিময় নিয়ম। এরপরে যেটা আসছে বিচ্ছেদ নিয়ম, যেটা বললাম তোমাকে, ধরো a ইন্টু ব্র্যাকেটের মধ্যে b + c আছে, সেটা সমান আমরা লিখতে পারি a × b + a × c। এই যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় কি? বিচ্ছেদ নিয়ম। এবার কথা হচ্ছে মূলদ সংখ্যার ক্ষেত্রে এই যে সংযোগ নিয়ম, মূলদ সংখ্যার ক্ষেত্রে যোগ এবং গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে। যেমন ধরো 1/2 + 3/4, এটা যোগ করলে যেটা হবে 3/4, সরি একটু ভুল হলো, তোমাকে সংযোগ নিয়ম না, এটা বেশি বিনিময় নিয়ম চলে গেলাম আমরা। 3/4 + 1/2, এটা করলেও কিন্তু সেই একই মান আমরা পাবো। গুণের ক্ষেত্রে সেই একই কথা, 1/2 × 3/4 করলে যেটা পাবো, 3/4 × 1/2 করলেও আমরা সেই জিনিসটা পাবো।
সংযোগ নিয়মের ক্ষেত্রে এটা কি হবে, যে আমরা দুটো সংখ্যা এমনি আলাদাভাবে লেখা আছে 1/2 প্লাস 3/4, এটাকে যদি ব্র্যাকেট দিয়ে আমরা যোগ করি আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে সংযোগ নিয়ম। বিচ্ছেদ নিয়মের ক্ষেত্রে কি, বিচ্ছেদ নিয়মের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে যোগ এবং গুণের ক্ষেত্রে তোমার বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু তোমাদের ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই কোনো নিয়মই মেনে চলে না। মানে অর্থাৎ সংযোগ নিয়মও তোমার গুণ এবং ভাগের ক্ষেত্রে মেনে চলে না, বিনিময় নিয়ম যেটা সেটাও তোমার গুণ এবং ভাগের ক্ষেত্রে মেনে চলবে না, বিচ্ছেদ নিয়ম যেটা সেটাও কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে মেনে চলবে না, এটা মাথায় রাখতে হবে। আমরা এক্সারসাইজের 6-এর 1-এর দাগের অঙ্কটা করছি। দেখো কি বলছে, 5/8 ব্র্যাকেটের মধ্যে প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 7/15 প্লাস 3/32 প্লাস 11/75। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 5/8 প্লাস একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে আমরা আটকে নেব। এই যে ব্র্যাকেটের মধ্যে আমরা আটকে নিলাম এটাকে বলা হচ্ছে সংযোগ নিয়ম। ব্র্যাকেটে এখানে পাশে লিখবে সংযোগ নিয়ম। এবার আমরা এই মাঝের সংখ্যা দুটো তাদের জায়গা পরিবর্তন করব, অর্থাৎ জায়গা পরিবর্তন করাকে আমরা কি বলেছিলাম, বিনিময় নিয়ম। তাহলে 5/8 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 3/32 প্লাস মাইনাস 7/15, এই মাইনাসটা ভিতরে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 11/75। এই যে জায়গা পরিবর্তন করলে মাঝের সংখ্যা দুটো, এটাকে আমরা কি বলছি, বিনিময় নিয়ম। তোমাদের বইতে বিনিময় নিয়ম, বইতে এই জায়গাটায় একটা উদাহরণে একবারে লিখে দিয়েছে সংযোগ এবং বিনিময় নিয়ম করে পাই, কিন্তু এভাবে একবারে লেখাটা ঠিক না। আমরা যে লাইনে যে কাজটা করছি আমাদের সাইডে সেইটা লেখা উচিত, একবারে এইভাবে লিখে দেওয়াটা ঠিক না। এরপরে আমরা কি করছি, এটাকে আবার ঘুরিয়ে লিখছি। দেখো 5/8 প্লাস 3/32, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে এলাম, প্লাস যেহেতু একটা মাইনাস চিহ্ন রয়েছে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি, মাইনাস 7/15 প্লাস 11/75। এটাকে আবার কি বলবো, এটাকে আবার বলছি আমরা সংযোগ নিয়ম, যেটা কারণ কি দুটোকে একসাথে যুক্ত করে দিয়েছি, ব্র্যাকেট দিয়ে যোগ করে দিয়েছি, সেই জন্য এর নাম হচ্ছে কি সংযোগ নিয়ম। এবার এটুকু আমাকে সমাধান করতে হবে এবং এটুকু সমাধান করতে হবে, তারপরে গিয়ে যে দুটো রেজাল্ট বেরোবে সেই দুটোকে আবার সমাধান করতে হবে। তো এখানটায় লসাগু কত, এখানে লসাগু হচ্ছে 32, তাহলে 4×8 = 32, মানে হচ্ছে তোমার 4×5 = 20 প্লাস 3, ওপাশে কত, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, এখানে আর ব্র্যাকেটের দরকার নেই বা দিলেও দিতে পারো, মাইনাস, আচ্ছা মাইনাস বাদাও, আগে লসাগু কত, এদের লসাগু হচ্ছে 75, লসাগু 15 দিয়ে 5 4 5 75, 5 7 35, মাইনাস 35 প্লাস 11, এটা হচ্ছে 23/32, এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 24/75। এবারে 32 এবং 75-এর লসাগু কত, এটা লসাগু হচ্ছে, এই দুটো লসাগু করতে হবে, এখানটা পাশে তোমরা লসাগু করে দেখবে কত হচ্ছে, এই দুটো লসাগু হচ্ছে 2400 লসাগু। তাহলে এটা দিয়ে 32 দিয়ে 2400-কে ভাগ করলে হবে 75, তাহলে এটা হচ্ছে 23 × 75 মাইনাস এটাকে ভাগ করলে হবে 32, তাহলে 32 × 24। এবার হচ্ছে এই দুটো গুণ করলে কত হবে, এই দুটো গুণ করলে যে গুণফলটা আসবে সেটা হচ্ছে 1725 মাইনাস 768/2400। এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, এই দুটোকে বিয়োগ করলে হবে 957/2400। 3 দিয়ে কাটে, এটা 3 দিয়ে কাটলে পরে হয় 319, আর এটা হচ্ছে 800, তাহলে সমান হচ্ছে 319/800। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সবসময় খেয়াল রাখবে এই জায়গাটা বিশেষ করে,
যে যখন যে লাইনে যে নিয়মটাকে তুমি প্রয়োগ করছো সঙ্গে সঙ্গে পাশে সেই নিয়মটাকে লিখবে। একই সঙ্গে তোমাদের বইতে যে লেখা আছে যে সংযোগ এবং বিনিময় নিয়ম করে পাই, একই সঙ্গে কিন্তু ওইভাবে লিখবে না, ওটা লেখা কিন্তু ভুল। বাকি যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের আশা করি তোমরা পারবে। আমি উদাহরণের মধ্যে সব অঙ্কই সংখ্যা রেখায় কী করে মূলদের সংখ্যা বসাতে হবে সেটা দেখিয়ে দিয়েছি, দুটো মূলদের সংখ্যার মাঝে কী করে অসংখ্য মূলদের সংখ্যা বের করতে হবে সেটা দেখিয়ে দিয়েছি। আশা করি বাকি অঙ্কগুলো তোমরা পারবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে সেটা বলবে।